শুভেচ্ছা। মাছরাঙা সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন গবেষক সমাজতত্ত্ববিদ খন্দকার সাখাওয়াত আলী। কেমন আছেন স্যার? ভালো। আমাদের এই প্রোগ্রামে আসলে অনেকদিন পরে একজন সমাজতত্ত্ববিদকে আমরা পেলাম এবং আমরা আসলে এই জন্য আলোচনাটা মনে করছি যে একটু সমাজ এবং অন্যান্য দিক থেকে নৃতত্ত্ব অন্য দিক থেকে বা আলোচনাটা বেশ ভালো হবে। আচ্ছা, আমি শুরু করতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সে সরকার আসলে তাদের একটা ভূমিকা ছিল, যেহেতু ওই সময় আমরা রাষ্ট্র সংস্কার এবং অন্য অনেক ধরনের চিন্তা দেখেছি, আকাঙ্ক্ষা দেখেছি। তো তারা আসলে কেমন করলো এবং তারপরে তারা নির্বাচন দিয়ে আরেকটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, পুরো প্রক্রিয়াটা আপনি কিভাবে দেখেছেন? ধন্যবাদ আপনাকে। আসলেই আপনি সঠিক বলেছেন। আমি অর্থনীতিবিদদের সঙ্গেই দীর্ঘদিন কাজ করেছি, তো সোশ্যোলজির একজন হয়ে আমার এক ধরনের নিজস্ব বিবেচনা ছিল যে গত 2 বছর অনেক আলোচনা হচ্ছে, সো অনেক শব্দের ভেতরে নিঃশব্দতাও কিন্তু একটা ভাষা। সো আমি সেই নিঃশব্দতার ভাষাটাকে বেছে নিয়েছিলাম। সো টেলিভিশনে আমি ইচ্ছে করেই আপনারা ডাকতেন, আমি আসতাম না। সো আজকে সেটা ভেঙে আসলাম আপনাদের অনুরোধে। ধন্যবাদ মাছরাঙা এবং আপনাকে। আমাকে যে প্রশ্নটা আপনি করলেন, আমি মনে করি এটা একটা রিফ্লেক্ট করার সময় এসছে। একটু দূরত্ব থেকে আমরা বিষয়টা দেখছি। জুলাই গণঅভ্যুত্থানটা একটা কিন্তু মোরাল হাইট দাবি করেছিল এবং তার যে প্রধান হিসাবে আমরা পেয়েছিলাম প্রফেসর ইউনূসকে, সেই মোরাল হাইট নিয়েই কিন্তু জনগণের সমর্থন নিয়ে উনি দাঁড়িয়েছেন। আজকে 2 বছর পরে কিন্তু হিসেব করা একটা সময় এসছে। উনি যখন গেলেন, সেই মোরাল হাইটটা উনি কোথায় রেখে গেলেন তার নিজের জন্যে এবং সমাজে যে আস্থা তৈরি হয়েছিল সেই জায়গাটা। সেখানে দুটো জিনিস খুব পরিষ্কার, যেগুলো আলোচনা হচ্ছে। আমার কোনো কথা নয়, আমি আলোচনাটাকেই একটা গুছিয়ে দিচ্ছি আপনাদের ভাষ্য অনুযায়ী। একজন সমাজবিজ্ঞান হিসেবে সেটাই আমার কাজ। সেখানে দেখবেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটি যেন উনি বুঝেও না বুঝলেন, যেটা মোরাল হাইট তৈরি করার ক্ষেত্রে প্রাথমিকভাবে কিন্তু মানুষের মনে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। কারণ উনি উপকৃত হয়েছেন এই সরকারের এই চেয়ারে বসে, উনি উপকারভোগী হয়েছেন। এই জায়গাটা কিন্তু আমাদের রাজনীতির জন্যে, রাজনৈতিক পরিবেশের জন্যে একটা নতুন ধরনের সমস্যা তৈরি করলো। কারণ উনি ইউনিভার্সিটি নিলেন, উনি সমাধান নামে একটা লাইসেন্স নিলেন বাংলাদেশ ব্যাংকের থেকে, উনি ম্যান পাওয়ার এক্সপোর্টের জন্য লাইসেন্স নিলেন। সো এগুলো আলোচনা হয়েছে। সো এটাকেই আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা হিসেবে বলছি। দ্বিতীয় হচ্ছে, এটা কিন্তু একটা অপরচুনিটি ছিল, মোমেন্ট ছিল, এটা ন্যাশনাল কল ছিল, যেখানে প্রতিহিংসার বিপরীতে আমরা প্রতিস্থাপন করতে পারতাম ক্ষমাকে। সো ক্ষমা ক্ষমা ক্ষমা, ফরগিভনেস ফরগিভনেস ফরগিভনেস, এটা করার জায়গাটা কিন্তু জাতি চাচ্ছিল। সো সেখানে সমন্বয় করার সুযোগটা, ঐতিহাসিক সুযোগটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তার এবং তার টিমের ছিল। এবং আমাদের জাতির সামনে একটা বড় ধরনের সংকট দীর্ঘদিন ধরে আমরা একই ফেস করছি বলে এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা সব সময় কিন্তু জটিল হচ্ছে। সেখানে হচ্ছে যে পলিটিক্যাল সেটেলমেন্ট, আমাদের দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনৈক্যটার মধ্যে একটা ঐক্য, মানে যেটা কঠিন কাজ, নিশ্চয়ই খুব কঠিন কাজ। সেখানে বিভক্তি এবং সংহতি, সামাজিক সংহতি। সো সামাজিক সংহতি তৈরি করার একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল, যেটা 70-তে নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম। 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতির জীবনের সবচেয়ে বড় মাইলস্টোন। আমরা 90-তেও এটা দেখেছিলাম। বিভক্তিটা তৈরি করেছে 75-ও। হ্যাঁ, তো এই জায়গাগুলো একটা টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করার সুযোগটা কিন্তু এই মোমেন্টামটা আমাদের জায়গায় এসেছিল। এবং সেখানে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদের জাতীয় ইতিহাসের ভরকেন্দ্র 47 থেকে 71, সে 71 কিন্তু নতুন ভরকেন্দ্র হিসেবে আমাদের জাতিসত্তায় আত্মপরিচয়ের কেন্দ্রে ছিল। সেখানে 71-কে নিয়ে ডিল করা তত্ত্বাবধায়ক সরকার, আমি মনে করি গবেষকদের জন্য একটা বড় উপাদান হবে যে এটা কিভাবে ডিল করার সুযোগ ছিল, কিভাবে ডিল করা হলো,
এবং সঠিক হলো কি সঠিক হলো না তার মধ্য দিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ ইতিহাসটা হবে। আপনি নিজেও সমাজতত্ত্বের ছাত্র, আমি জানি। মার্কসের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, ইতিহাস সবসময় যে সামনের দিকে এগোয় তা না, ইতিহাস পেছর দিকে আগায়। সো আমাদের যে অপরচুনিটি মোমেন্টটা তৈরি হয়েছিল 2024 সাল, ভাবিকাল বলবে, ভবিষ্যৎটা বলবে যে আমাদের এটা আগানোর জন্য মাইলস্টোনটা হলো না আমাদের এটা পেছন দিকে টানলো। এবং সেইখানে যদি আপনি বলেন যে 71কে কেন্দ্র করে যে ন্যারেটিভটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা দেখলাম, সেই জায়গাটার ভারসাম্যহীনতাটা কিন্তু আমাদের রাজনীতিতে গভীরভাবে একটা রেখাপাত করে গেছে। এবং এখানে কিন্তু একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে পলিটিক্যাল রিকাউন্সিলিং যেটা বলে সেটা। এবং আমাদের যে সংকট, সেই সংকটটা অনেক গভীর। সেই সংকটের গভীরতা স্বীকার করেও আমরা যদি ইতিহাসের থেকে উদাহরণ টানি, দক্ষিণ আফ্রিকার কথা ভাবি এবং নেলসন ম্যান্ডেলাকে আমরা সামনে আনি, প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি আধুনিক গান্ধী হতে পারতেন, নেলসন ম্যান্ডেলা হতে পারতেন, উনিও নোবেল পাওয়া ক্লাবের অংশ। সেখানে কেন উনি পারলেন না? এই দায় কি ব্যক্তি হিসেবে উনার, না আমাদের সমাজবিজ্ঞান হিসাবে, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের মনে হয় এই গভীরতায় যে কোশ্চেনগুলো খোঁজার ব্যাপার আছে। স্যার, আমরা অবশ্যই এই বিষয়গুলো রিকনসিলিয়েশন নিয়ে কিন্তু আমরা মাঝখানে শুনেছিলাম, দক্ষিণ আফ্রিকা গিয়েছেন, উদ্যোগও ছিল। আসিফ নজরুল সাহেবকে আমরা শুনেছি যে উনি গিয়েছিলেন এবং সেখানে এক ধরনের আলোচনা ছিল আওয়ামী লীগকে আসলে পুরোপুরি নিষিদ্ধ না করে তাদের ক্ষমার মাধ্যমে দেশের রাজনীতিক, যেহেতু তাদের একটা বড় ভোটার ব্যাংক আছে, তো তাদেরকে নিয়ে আসা যায় কিনা, এই আলোচনাটা ছিল। কিন্তু পরে আমরা দেখলাম যে তার বিপরীতে মব এবং তাকে নিষিদ্ধ করার আলোচনাটাই বেশি সামনে এসেছে, যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই আর ফেরত না আসতে পারে, এই জিনিসগুলো বা বিচারের জিনিসগুলোই বেশি এসেছে। তো তার পরবর্তীতে আমরা সরকারকে দেখলাম তারা কিন্তু নির্বাচনের পথে হেঁটেছে, তাদের অনেক ধরনের কাজ ছিল কিন্তু তখন তারা প্রায়োরিটি দিল নির্বাচনকে, এবং একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আমরা দেখলাম একটা নির্বাচিত সরকার আসলে ক্ষমতা নিয়েছে। তো এই সরকারের উপরেও তো সেই জন আকাঙ্ক্ষা রয়েছে রাষ্ট্র সংস্কারের। আপনি খুব ইতিহাসের খুব কারেক্ট জায়গাটাকে স্মরণ করিয়ে দিলেন আপনার আলোচনা থেকেই, এবং সেই সময়ের মূল প্রপঞ্চ থেকে আমি শব্দটা জন আকাঙ্ক্ষাকে আপনি কিভাবে উপস্থাপন করেন নেতা হিসেবে, তারপরে কিন্তু তার কন্টেন্টটা তৈরি হয়। সো জন আকাঙ্ক্ষাটা কি প্রতিহিংসার জায়গা থেকে আমরা দেখেছি, না সমন্বয়ের জায়গা থেকে দেখেছি? লিডারশিপের কাছে কিন্তু এটাই মানুষ আশা করে। প্রতিহিংসায় জয়ী হয়েছে, সমন্বয় হেরে গেছে। ইতিহাস কিন্তু আজকে 2 বছর পরে আমাদের সেই ফলাফল দিচ্ছে। কারণ বৃক্ষের পরিচয়টা কি ফল সে তৈরি করলো। এখানে নির্বাচন কেন এরকম একটা পর্যায়ে হলো, আমি মনে করি তার একটা সোশিওলজিক্যাল ব্যাখ্যা থাকা উচিত। যে মোমেন্টামে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তার লিডারশিপ আমার কাছে মনে হয়েছে একটা অস্পষ্ট রোড ম্যাপের কারণে পরিণতিটা এমন হলো। 3টি কারণ আমি দেখি যে এখানে আসার। একটা হচ্ছে এক্সিট টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কতদিনের মধ্যে কি কাজটা করবেন, সেই এক্সিট টাইমটা ছিল না। অনেক ফার্মলিং ছিল, সেটা ইতিহাসের উদাহরণগুলো টানার প্রয়োজন নেই, আমাদের স্মৃতিতে এখনো এটা তাজা আছে। দ্বিতীয় হচ্ছে যে এই এক্সিট টাইমের উপরে নির্ভর করবে কতটুকু কাজকে আপনি নিজের কাজের জন্য যুক্ত করবেন। আপনি সব পারবেন না। সো টিওয়ারটা কী ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানেও কিন্তু খুব স্পষ্ট টিওয়ারটা আমরা দেখিনি। যেন যেদিকে যে টানতে পেরেছে সেদিকেই চলে গেছে, অথবা সময় ক্ষেপণ বা দীর্ঘমেয়াদ করার একটা প্রবণতা ছিল কিনা ইতিহাসের ব্যাখ্যায় একাডেমিক্যালি আমাদের এই জিনিসটা বলতে হবে পপুলিজমের বাইরে দাঁড়িয়ে। আরেকটি হচ্ছে টিম। এক্সিট টাইম এবং টিওয়ারের সঙ্গে সমন্বয় রেখে টিম হওয়া দরকার ছিল। টিমটা আমার কাছে মনে হয়েছে সব কিছু বলে দিচ্ছে। অর্থাৎ রিয়েল অর্থে যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য এই টিমের আমরা আউটপুটটা দেখেছি। সো নির্বাচনটা হয়ে গেছে দায় সারা। লাস্ট মোমেন্টে নিজেদের দায় মুক্তির অংশ হিসেবে একটা নির্বাচনকে আমরা ডেলিভার করতে দেখলাম। কিন্তু এটাও আমি মনে করি একটা বড় অর্জন। কিন্তু সেখানে একটা সীমাবদ্ধতা সহ এই ট্রান্সফর্মটা হলো।
অর্থাৎ রাজনৈতিক একটি শক্তির কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করলেন, কিন্তু এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সমস্যাগুলোর সমাধান কিন্তু হলো না। ওই যে হিস্টোরিক্যাল মোমেন্টাম আপনাকে যে বৈধতা দিয়েছিল এবং জাতি আপনার উপর যে আস্থা রেখেছিল, সেটি কিন্তু আমরা ফলাফল হিসাবে দেখলাম না। প্রফেসর ইউনূসের একটা জনপ্রিয় বাক্য দিয়েই আমি তাকে উত্তরটা দিতে চাই, এবং উনি আমি ওনার সাথে কাজ করেছি সহকর্মী হিসেবে। আমি মনে করি উনি এই কথাটা বলেন, কিন্তু ইতিহাসের বিচারে উনারকে আজকে নিজের কাঠগড়ায় দাঁড়াতে হবে বিবেকের কাছে, যে আলাউদ্দিনের আশ্চর্য চেরেক কিন্তু মানুষ তাকে দিয়েছিল, সেটা সাধারণ চেরেকেরও নিচে চলে গেছে কিনা আমি মনে করি তারও একটা আত্মমূল্যায়ন উনি তার জীবনের শেষ প্রান্তে এসে করবেন। কিন্তু সমস্যার সমাধান কিন্তু নির্বাচনের এই প্রক্রিয়ায় করা গেল না, এটাই হচ্ছে সত্য। নির্বাচিত যে সরকার, সেই সরকার কি এই যে রাষ্ট্র সংস্কারের যে ভাবনা বা চিন্তা ছিল, জুলাই আমরা দেখলাম সনদ তৈরি হয়েছে এবং গণভোট হলো, অনেক জায়গায় কি তারা এই রাষ্ট্র সংস্কার রিফ্লেকশনটা রাখতে পারবে, নাকি তারাও আসলে সেই যে ক্ষমতা রাখার যে রাজনীতি, ক্ষমতা এককেন্দ্রিক করার যেই প্রবণতা, সেই প্রবণতায় আটকে যাবে? কারণ এটা আসলে আমাদের কথা না, এটা বিরোধী দল যারা আছে তারা বলছে যে বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতেই বিভিন্ন বিল তাদের পক্ষে পাশ করছে, যেহেতু সংসদ শুরু হয়ে গেছে। আপনার এই উত্তরটার খুঁজে পাওয়ার চেষ্টা করা যেতে পারে আমাদের রাজনৈতিক সার্বিক স্টেক হোল্ডারদের মনস্তাত্ত্বিক এবং সমাজ কাঠামোগত অবস্থান থেকে আমরা কাদের কাছে কি প্রত্যাশা করছি। আপনি যদি জুলাই উত্তর রাজনৈতিক স্ট্রাকচারটা দেখেন, স্টেক হোল্ডারদের দেখেন, সেখানে যারা ইমিডিয়েট সেই সময় ক্ষমতাসীন ছিল এবং তাদের যে জোট, সেই জোটের বাইরে অন্যদের নিয়ে এখন কিন্তু ক্ষমতাসীন জোট, আমি বোঝাতে পেরেছি সেটার, অর্থাৎ ৭১-এর একটা সেখানে কিন্তু যোগাযোগ আছে। অর্থাৎ আমরা নির্বাচন করলাম একটা বড় ইলেকটোরালদের সমর্থকদের বাইরে রেখে এক অর্থে, কিন্তু সেই ইলেকটোরালরা কিন্তু ভোট দিয়েছে, যেটা 70% বলা হচ্ছে, 60% বলা হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু বিকল্প একটা বেছে নিয়েছে। সো বিএনপি 71-কে রিপ্রেজেন্ট করছে, এই জায়গা থেকে কিন্তু বিএনপি নিজের আইডেন্টিটিটা এই জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং বিরোধী দল হিসাবে এই প্রথম আমরা পেলাম যারা 71-এ পাকিস্তানের সমর্থন করেছিল রাজনৈতিকভাবে, কিন্তু তাদের পরবর্তীতে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তারাও সংসদে বারবার গেছে, মাঝে মধ্যে ক্ষমা চেয়েছে, সেই ক্ষমার ব্যাপারে মানে এখনো আকাঙ্ক্ষা আছে যে যথাযথ হয়েছে কিনা। যে কারণে আমি বললাম যে রাজনৈতিক সংহতিটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি ফিলোসফিক্যাল বেসড হতো ক্ষমা ক্ষমা ক্ষমা, অর্থাৎ আমরা কিন্তু চয়েস করলাম হ্যান্ডপিক চয়েস, আমরা কিন্তু আপনি সামাজিক সংহতির জায়গাটা, আমি সোশ্যোলজির জায়গা থেকে কথা বলছি, সামাজিক সংহতির জায়গায় রাজনৈতিক উন্নয়নের জন্য হিস্টোরিক্যাল এই মোমেন্টটাকে কাজে লাগাতে পারলাম না। এর জন্য আমরা সবাই দায়ী। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে সোশ্যোলজির একজন হিসেবে আমরা শেয়ার করতে চাই, সেটা কি বুর্জোয়া লুম্পেন ডেভেলপমেন্ট আমাদের দেশে ঘটেছে। আপনি এজি ফ্র্যাঙ্কের কথা জানেন, ল্যাটিন আমেরিকার অভিজ্ঞতায় উনি বই লিখেছিলেন লুম্পেন বুর্জোয়াজি লুম্পেন ডেভেলপমেন্ট। আমাদের এখনকার পরিপ্রেক্ষিতটা কিন্তু এটা সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছে। সো আমাদের এই রাজনৈতিক শক্তি নিয়েই কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কারটা করতে হবে। আমরা বুদ্ধিবৃত্তিকতার জায়গায় আমি একটা মৌলিক প্রশ্ন তুলছি এই জায়গায় অ্যাজ এ সোশ্যোলজিস্ট, প্র্যাকটিশন সোশ্যোলজিস্ট হিসেবে। আমাদের একটা প্রবণতা থাকে এনসাইক্লোপেডিক অ্যাপ্রোচে আমরা কিন্তু সমাধান খুঁজি, যে কারণে আমি কিন্তু তিনটা দেখেন সূচক ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে মূল্যায়ন করতে চাইলাম: এক্সিট টাইম, টিওআর এবং টিম। ঠিক এই জায়গাতে আপনি কি কন্টেন্ট নিয়ে আপনার রাজনৈতিক সংস্কৃতি বা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা সংস্কারের প্রশ্নটা বায়বীয় করে ফেলছি কিনা এই প্রক্রিয়ার ভেতর দিয়ে, এটাকে প্রশ্ন করা দরকার গবেষক হিসেবে। যে লম্বা রাজনৈতিক আলাপের মধ্য দিয়ে আমরা জাতীয় সনদ তৈরি করলাম,
এবং সেই সনদের পক্ষে বিপক্ষে প্লুরালিস্টিক একটা সিদ্ধান্ত নিলাম সমাধান হিসেবে, এবং পরবর্তীতে নির্বাচনে গণভোটে গেলাম। সেই গণভোট পরবর্তী পর্যায়ে সংসদে বসে এখন আলাপ করছি। গণভোটের অধ্যাদেশই বাতিল করে দেওয়া হয়েছে। রাইট। তো এই জায়গাগুলো আমাদের বারবারই ইতিহাসে যেটা মনে হয়েছে, 71-এর পরে মনে হয়েছে দীর্ঘ সময়ের ব্যবধানে, 90-র পরে মনে হয়েছে, এবং আজকে 2024-এর পরেও মনে হচ্ছে। আমি একটু ইতিহাসমুখীনতার দিক থেকে আলোচনাটাকে নিতে চাই। আপনারা প্রফেসর মোহাম্মদ আনিসুর রহমানকে নিশ্চয়ই স্মরণ করবেন। ইকোনমিস্ট ছিলেন তারা। প্রফেসর রেহমান সোবহান, আনিসুর রহমান, নুরুল ইসলাম, হ্যাঁ, প্রফেসর মুজাফফর আহমেদ, স্বদেশ বোস, এরা কিন্তু টু ইকোনমি থিওরির ক্ষেত্রে একটা অবদান রেখেছিল। আমাদের ন্যাশনাল ইকোনমিস্ট কিন্তু এরা। 2024 একটু দেখতে হবে সেই জায়গায় আমাদের একটা নতুন বাস্তবতা আছে, যে বাস্তবতার কথাটা এতক্ষণ আমরা আলাপ করলাম না। দেশটা স্বাধীন হওয়ার কারণে আমরা একটা পাসপোর্ট পেয়েছিলাম। পাসপোর্ট হওয়ার কারণে আমরা কিন্তু এখন বিশ্বের সঙ্গে একটা দেশ হিসাবে সংযোগ করছি, এবং আমাদের পাসপোর্টের বলে আমাদের উচ্চশিক্ষায় কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে, মাইগ্রেশন হচ্ছে। পশ্চিমে আমাদের পরিবারের অনেকে এখন স্থায়ী অধিবাসিত। এই প্রক্রিয়াতে আমরা দেখলাম সেই অধিবাসিত হিউম্যান রিসোর্সটাকে ব্যবহার করা হচ্ছে। সো দ্বৈত নাগরিকত্বের যে এজেন্ডাটা, এই এজেন্ডাটাও কিন্তু এই প্রথমবার মতন আমাদের রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক আলোচনায় কিন্তু স্থান পাচ্ছে। এই যে খলিলুর রহমান নিয়ে মিডিয়া আপনারা যথেষ্ট আলাপ করেন, প্রফেসর আলী রিয়াজকে নিয়েও একই আলাপ হচ্ছে। সো আমাদের দ্বৈত নাগরিকত্বের জায়গাতে রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্নটাও জড়িত। আমি সংবিধানের মতন আলোচনাতে, সংবিধানের মতন মৌলিক স্বার্থে, জাতীয় স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের এই সমস্ত জায়গাগুলো আমাদের অবস্থান কি, এবং সেখানেও দেখেন এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোশ্চেনটা। আমি আপনারই একজন গেস্টের উদাহরণ দিয়েই আমি আরো সাহস পাচ্ছি বলতে, হুমায়ুন কবির, তাই না? উনি খলিলুর রহমানের ব্যাপারে আপনি প্রশ্ন তুললে উনি বলছেন যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা দেখছি রাষ্ট্রের প্রধান সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝেন না, এই উদ্ধত্ত আমার নেই। আমার পররাষ্ট্রমন্ত্রী যিনি হলেন নির্বাচিত সরকারের টেকনোক্র্যাট হিসেবে, তিনিও কিন্তু এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝেন না তা না। আমরা এরকম একটা নতুন বাস্তবতার মধ্যে যাচ্ছি। সেক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক সার্বভৌমত্ব, নাগরিকদের জায়গা থেকেও কিন্তু প্রশ্নগুলো আসছে। এই পরিপ্রেক্ষিত সহই কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা ক্ষমতা কাঠামোর মৌলিক পরিবর্তনে হাত না দিয়ে আমরা রাজনৈতিক এই সংস্কারের কথা বলে আদতে কতটুকু পৌঁছতে পারবো। আমি এক্ষেত্রে দুটোর মধ্যবর্তী অবস্থানের মানুষ। আমি মনে করি ছোট ছোট সমাধান দিয়েই বাংলাদেশ আগাতে পারত। সুতরাং আমরা বড় সমাধান খুঁজতে গিয়ে ছোট সমাধানগুলো করা সম্ভব যেটা ছিল সেটা হারিয়ে ফেলছি। সরকার সম্ভবত একটু রিয়েলাইজ করেছে যে আমাদের অর্থনীতিতে একটা শ্রেণী খুব গরিব দরিদ্র হয়েছে, একটা শ্রেণী খুব বড়লোক হয়েছে। তো সামাজিক এই বৈষম্য নিরসনে সামাজিক নিরাপত্তা খাতে বেশ জোর দেওয়া হচ্ছে, এবং বেশ কয়েকটি প্রোগ্রাম আমরা দেখলাম যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, এরকম কিছু প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে কি আসলে আমাদের যে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়ে গেছে, একটা শ্রেণী বিভেদ তৈরি হয়েছে, এটা মেটানো কতখানি সম্ভব? ধন্যবাদ আপনাকে। আপনি যদি আমাদের দুই নারী নেতৃত্বের সময়কালটা দেখেন, হাসিনা রিজিম এবং খালেদা রিজিম, তাহলে দেখবেন যে হিস্টোরিক্যালি আমাদের সামাজিক সুরক্ষা খাতের বাজেটটা বেড়েছে, এবং এই মনোযোগটা আসলে আমাদের একটা মাইলস্টোন, যেখানে উভয়ই কিন্তু কমপ্লিমেন্টারি করেছে, কেউ কারো প্রোগ্রাম নষ্ট করে নাই, বরং বাড়িয়েছে। একই ধারাবাহিকতায় এই সরকার সেই জায়গাটা মনোযোগ দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে দুটো নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এই সরকার এসে পড়ল। একটা হচ্ছে ব্যাংকিং খাত সত্যিকার অর্থে অব্যবস্থাপনায় যে লুণ্ঠনটা হয়েছে তার অভিঘাত কিন্তু পড়তে হয়েছে এই সরকারের
রিজিমের মধ্যে আছে এখন। দ্বিতীয় হচ্ছে হিস্টোরিক্যালিও কোভিড, তারপরে আমরা রাশিয়ার ওই অঞ্চলে যে যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, তারপরে এখন ইরানের যুদ্ধ, ইরান এবং মানে আমেরিকা এবং ওই শক্তি ইসরায়েলের শক্তি, এই তিনটে পর্যায়ে আমরা পড়লাম। এর অভিজ্ঞতা কিন্তু তেলের প্রশ্নে এবং সেটা পড়েছে। এবং তার সঙ্গে আরেকটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমেরিকা ট্রাম্প আসার পরে তাদের তিনটে জায়গায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে জিওপলিটিক্যালি অনেক বেশি খাড়াখাড়ি সম্পর্কের জায়গাটা এসে দাঁড়িয়েছে। একটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জায়গায়, যেটা হাসিনা রিজিমের সময় কিন্তু সেই চাপটা ছিল, সেই সংযোগটা করতে পারে নাই, সুতরাং দেওয়া হয় নাই ইন্দো প্যাসিফিকের সেই ইস্যুর ভেতরে আমরা যাইনি। সো সেই চাপটা কিন্তু এই গভর্নমেন্টের পরেও আছে। আরেকটা হচ্ছে ট্যারিফ অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট হিসেবে কিন্তু ট্রাম্প ব্যবহার করছে, সেটা শুধু বাংলাদেশ নয়, গ্লোবালি। আরেকটা যেটা হচ্ছে যে সামরিক পণ্য কিন্তু কিনতে বাধ্য করা হচ্ছে আমাদের, সেরকম একটা বিষয় আছে। এবং দেখবেন যে এই সরকারকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু এই বিষয়গুলো নজরে রাখতে চাই। তো এই বাস্তবতায় আমেরিকানরা ব্যবসায়িক সুবিধা নিতে চাচ্ছে এবং জিওপলিটিক্যালি বাংলাদেশ বিকেম এ ভেরি হট স্পট। আমরা এতদিন কিন্তু সবার সঙ্গে বন্ধুত্ব, কার সাথে শত্রুতা না, এরকম একটা জায়গা বজিয়ে রাখতে সক্ষম হয়েছিলাম এবং সেখানে ভারসাম্যহীন হয়েছি। আমরা ভারতের সঙ্গে হয়তো ঘনিষ্ঠ হয়েছি, বিগত সরকার ছিল, মাঝখানে একটু সম্পর্ক খারাপ ছিল না হয়েছি, সেটারও কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে ৭১কে কেন্দ্র করে। সেই জায়গাটা আমাদের ভিন্ন মতও আছে রাজনৈতিক শক্তিতে, প্রতিযোগিতার জায়গা থেকে, এবং সেটা কিন্তু আমাদের স্বার্থে, জাতীয় স্বার্থে ভালো। আমরা সমান মানে স্বার্থ সঙ্গে সম্পর্ক করতে চাই, কিন্তু আঞ্চলিকভাবেও ভারতের উপর নির্ভরশীলতা ভূ রাজনীতির প্রশ্নে, বঙ্গোপসাগরের প্রশ্নে ওদিকে চায় না। এই বিবেচনাগুলো কিন্তু এখন আর বাইরে রেখে আলাপ করা যাচ্ছে না। সো এই চাপের ভেতরে এই গভর্নমেন্ট কিন্তু এক ধরনের নেগোশিয়েট করে এসছে, এই পারসেপশনটাও কিন্তু ভোটারদের মধ্যে কিন্তু এখন উপলব্ধি হচ্ছে যে এক ধরনের নেগোসিয়েশনের মধ্যে এই গভর্নমেন্টকে আসতে হয়েছে। তার আমরা ছায়াটা দেখি হচ্ছে যে এক ধরনের আগের সরকারের একটা লিগেসি এই সরকারের ভেতর, যেটা এটা একটা নতুন উদাহরণ। তার মানে হচ্ছে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে যে খলিলুর রহমান উনি নিশ্চিতভাবে যোগ্য মানুষ, ওয়েস্টে বড় হয়েছেন অভিজ্ঞতা, সেটাকে আমরা ব্যবহার করছি। কিন্তু এক্ষেত্রে আমি একটা খাড়াখাড়ি প্রশ্ন করতে চাই যে আমাদের কনস্টিটিউশনে যতটুকু যাই হোক, যে কোনো দেশের স্বার্থে অন্য দেশের নাগরিক আপনি তো রাষ্ট্র ব্যবস্থার ভেতরে দিতে পারেন না। সুতরাং দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এরা আমাদের ভাই বোন, এদের কন্ট্রিবিউশনস আছে। এবং আরেকটি জিনিস হচ্ছে, এর কারণে কিন্তু মানি লন্ডারিং হচ্ছে। এই দ্বৈত নাগরিকত্ব কিন্তু অন্যভাবে, আজকে আমি একটা ছোট্ট ফিগার দেই, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে ভালো ইকোনমিক ইন্ডিকেটর হচ্ছে রিমিটেন্স। এটা কি আগে পাঠাতো না? পাঠাতো। কি হতো? মধ্যস্বত্বভোগী যাদের দেশের টাকা বাইরে টাকা পাঠানোর দরকার, তারা ওই টাকাটা ব্যবহার করে দেশে টাকাটা ঢুকতে দিত না, রিমিটেন্সের টাকাটা। আমি এ কথাটা এ কারণে বলছি, এটা নোন নলেজ, আমি নতুন কোনো কথা বলছি না। বাংলাদেশ ব্যাংকের বিএফআইও এই কথাগুলো বলতে পারে। কিন্তু এই যে ক্ষমতা কাঠামোর এই ডার্ক ইকোনমিটাকে আমরা হাত না দিয়ে কিন্তু শুধু সোশ্যাল সেফটি নেটের এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, সেখানে আমরা অর্থনৈতিক বৈষম্যটা ওইভাবে কমানো যাবে না। মানে এই যে অর্থনৈতিক তো স্বাভাবিক গতি থাকলে আমরা দেখি যে সমাজ আসলে এগিয়ে যায়, তার মধ্যে অনেকগুলো কমিউনিটি ডেভেলপমেন্টের বিষয় থাকে। তো সরকার বলছে যে তরুণদের কর্মসংস্থান করবে, সরকারের জন্য স্বাভাবিকভাবে এটাই সবচেয়ে চ্যালেঞ্জ। কারণ আমরা দেখলাম এবার 4 কোটি নতুন ভোটার, তরুণদের জন্য কর্মসংস্থানের জন্য তো আমাদের নতুন খাত দরকার। গার্মেন্টস বা আমরা অন্য যে খাত দেখি আসলে বিদেশে শ্রমিক পাঠানো, এই দুটো খাত তো আমাদের পুরনো খাত, রেমিটেন্স আসা। সেক্ষেত্রে নতুন কোন খাতের উপর আসলে সরকারের জোর দেওয়া দরকার? আমি খুব কম সময়ের পরিপ্রেক্ষিতে কিছু মোটা দাগে ফ্ল্যাক্স করি আইডিয়াসগুলো, তাহলে আপনার জন্য সহজ হবে।
গত 15 বছরে মানে হাসিনা রিজিমের আমার ব্যক্তিগত ব্যাখ্যা একটা খাতে অন্য অনেক কিছুর সঙ্গে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্সে সত্যিকার অর্থে মনোযোগ এবং বাজেট বাড়ানো হয়নি। আমি শিক্ষা খাতে শিক্ষা গবেষক হিসেবে এই কথাটা খুব শক্তভাবে বলতে চাই। অনুরূপভাবে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে পিছিয়ে গেছে। আমরা স্ট্রাকচার ডেভেলপ করেছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, এটা প্রয়োজন আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে যে পরিকল্পনা এবং কর্মসংস্থানের যে সুযোগ, সেই সংযোগটা করা যায় না। এবং ওই যে ডেভেলপমেন্টের এই ট্র্যাপে কিন্তু বাংলাদেশ পড়েছে। সো যখন আমাদের টেক অফ করার সময় আমাদের কিন্তু সেই জায়গায় যুদ্ধ অবস্থা, অর্থনৈতিক চাপ সব কিছু কিন্তু আমাদের এই ট্র্যাপকে আরও গভীর করে দিচ্ছে। এবং একথা আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী স্বীকার করেছিলেন, মুহিত সাহেব। উনি সজ্জন মানুষ, উনি বলেছিলেন যে আমাদের ডেভেলপমেন্টটা কর্মসংস্থান কেন্দ্রিক হচ্ছে না, যেটা কিন্তু উনি ইঙ্গিত দিয়েছিলেন এই সংকটের। এবং এই যে জুলাই অভ্যুত্থানের মূল সংকটটা কোথায়? কর্মসংস্থান। আমরা এই জায়গাটা কেন করছি না? এই তরুণ শক্তি কিন্তু সেই এনার্জিটা দেখিয়েছিল। আপনি মধ্যবিত্তের বিকাশ হয়েছে, কর্মসংস্থানের সে ভবিষ্যৎ দেখছে না, সে কারণেই সে রাস্তায় যে রিজিম চেঞ্জ করলো, পরিবর্তন আকাঙ্ক্ষী হলো। সে বলল বৈষম্য বিরোধী সমাজ চাই, যেটা 69-এও করেছে, নতুন কিছু নয়। 69-এর সেই শক্তি তো দেশ তৈরি করেছে। কিন্তু এখানে একটা গুণগতভাবে আমাকে যদি একটু সুযোগ দেন, আমি বলতে চাই এবং গবেষক হিসেবে এই কথাটা প্রশ্নটা তুলতে চাই। 2024 সালের তরুণদের মধ্যে আমরা যে আগুন দেখেছিলাম পরিবর্তনের, নৈতিকতার যে মোরাল হাইটের কথা আমি প্রফেসর ইউনুস দিয়ে শুরু করলাম, আমাদের তরুণ নেতৃত্ব সে কি মোরাল হাইটটা ধরে রাখতে পেরেছে? আমরা এই প্রথম দেখলাম রাজনৈতিক উত্থানের পরে বিপ্লবী সরকারও গঠন করলো না, সাংবিধানিক সরকার হলো অনেকটা হাঁসজারুর মতো। সো সুবিধা মতন সংবিধানের দোহাই, সুবিধা মতো বিপ্লবের দোহাই, যার কারণে হচ্ছিল লক্ষ্য খুঁজে পেল না এবং তারা নিজেরা দল করলো। এবং সেই দল আপনি বলছিলেন পরবর্তীতে যে জামাত ইসলামের সাথে যুক্ত হলো। নারী প্রশ্নে যে নারীরা একটা বড় সিংহভাগ ছিল এই মুভমেন্টের যদি আপনি একটা স্ন্যাপশট নেন, সেখানে কাদের পাবেন? মাকে পাবেন, বাবাকে পাবেন, ছোট ভাইটাকে পাবেন, বোনটাকে পাবেন, জিন্স পরা আধুনিক নারীটাকে পাবেন, হেজাব পরা সেই নারীটাকেও পাবেন, সেই মা বোনটাকেও পাবেন। সো ডানকে পাবেন, বামকে পাবেন, মধ্যপন্থাকে পাবেন। এই ইনক্লুসিভিটির পরবর্তী ধারাবাহিকতা লিডারশিপ কিন্তু ধরে রাখতে পারলো না। সো লিডারশিপ ম্যাটার্স, এই জায়গাটা কিন্তু আবারও বলে দিল। 1970-তে আমরা কিন্তু একটা জিওপলিটিক্যাল ঘোরচক্করে পড়েছিলাম। আপনি চিন্তা করেন, সেই ঘোরচক্কর থেকে লিডারশিপ আমরা কোশ্চেন করতে পারি, কিন্তু সেই লিডারশিপ কিন্তু একটা জায়গায় জাতিকে, রাষ্ট্রকে তৈরি করতে পেরেছিল তাদের সীমাবদ্ধতা সহ। আমি মনে করি এই বিপ্লব, আমি এটা বলতে রাজি না, 3 ধরনের অ্যানালাইসিস হচ্ছে। এটা একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, জন অংশগ্রহণের পরিধিটা অনেক বেশি ছিল 90-র চেয়ে, 69-এর চেয়ে। কিন্তু এটা তো নতুন রাষ্ট্র তৈরি করতে পারে নাই, যেটা আমরা স্বাধীনতা নানা রকম বলেছি, সেগুলো এখন কমে এসছে, সেই ঝাঁজ এখন আর নেই। সেই জন্যই একটু স্থিত অবস্থায় এই বিশ্লেষণগুলো দেওয়ার সময় এসছে। এবং আমি মনে করি একাডেমিকদের নির্মোহভাবে, বিশেষত সোশ্যাল সায়েন্টিস্টদের দেখতে হবে যে সমাজ কাঠামোর এই বিন্যাসটা এবং যারা অংশগ্রহণকারী তার মূল কারণগুলো এখানে। আরেকটি প্রবচন করে আমি এখানে ছেড়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ফুলিঙ্গ করেছে, কিন্তু এর অংশগ্রহণকারী কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। আমি ওই একটা বছর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম এবং ক্লাসরুমে ছাত্রদের চোখ পড়ে আমি যেটা বলতে পারি, অ্যাজ এ নিউ মিডল ক্লাস ওরা ওদের ভবিষ্যৎ দেখছিল না। সে কারণে যেখানে কখনো রাজনীতির প্রতি আগ্রহী ছিল না, সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাস ছেড়ে, আপনি দেখবেন যে ব্র্যাক ইউনিভার্সিটি, এই যে রাস্তাটা, হ্যাঁ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, কে নয়, সবাই রংপুরা রোডটা আমরা দেখেছিলাম, এন্ড ইট ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক। এবং একটা কথা বলি, এটা আরবান গেরিলা ওয়ারফেয়ারের মতন এই অভ্যুত্থানের একটা চরিত্র রূপ নিয়েছিল। সো এটার পেছনে এই আলোচনাটাও হচ্ছে
যে এর অন্দরমহলে কারা ছিল, সে অন্দরমহলের চরিত্রগুলো নিয়েও কিন্তু এখন কথা বলছে। আমি কোনো ভ্যালিডেশনে যাচ্ছি না, আমি প্রশ্নগুলো তুলছি ভবিষ্যৎ গবেষণার জন্যে, যেন আমরা এর ভেতর দিয়ে আমরা আসল সত্যটা খুঁজে পাই, বের করতে পারি জাতীয় নিরাপত্তার স্বার্থে, জাতীয় বিকাশের স্বার্থে। প্রায় ১.৫ দশকেরও বেশি সময় আমাদের সাংস্কৃতিক জায়গাটা সেভাবে বিকশিত হয়নি বা হতে দেওয়া হয়নি। এই জায়গাটা এখন সেরকম আছে, যে কারণে এবারও আমরা দেখলাম পয়লা বৈশাখের মতো যে ঐতিহ্যবাহী যে অনুষ্ঠান আমাদের মঙ্গল শোভাযাত্রা বা অন্যান্য যেটি, সেটি উদযাপন নিয়ে আমাদের হেজিটেশন কাজ করছে। নাম পরিবর্তন থেকে শুরু করে অনেক ধরনের বিষয় সামনে আসছে। আবার নির্বাচনে আমরা দেখেছি এবার ধর্মের একটা বড় প্রভাব ছিল, যেটা যেটা বেশ প্রকটভাবে সামনে এসেছে। এবং গত ১.৫ বছরে ধর্মের নামে এক শ্রেণীর উগ্রতা বা অন্য যে বিষয়গুলো, সেটি আমাদের কিন্তু বারবার চোখের সামনে এসেছে। তো এই ধরনের সামাজিক পরিবর্তনের আসলে কারণ কি, বা সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে সাংস্কৃতিক আমাদের যে রুটটা, সেটাও আসলে আমরা কি ভুলে যেতে বসেছি? ভুলে যেতে বসেছি, এটা কোশ্চেন হিসেবে খুবই ভালো। আপনার এইটার ভেতরে যদি আমরা একটা পজিটিভ নোশন দিয়ে এই কোশ্চেনটাকে খুঁজি এবং পাল্টা কোশ্চেনগুলো সাজাই, সেটা হচ্ছে আইডেন্টিটি ইস্যুটা কিন্তু সামনে এসছে ঘুরে ফিরে, আত্মপরিচয়ের ইস্যুটা, যে আমাদের দুটো পরিচয়, একটা জাতি পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়, ধর্মীয় পরিচয়, কোনটা প্রাধান্য পাবে? ইতিহাসে কখনো ধর্মীয় পরিচয় প্রাধান্য পেয়েছে, কখনো নৃতাত্ত্বিক সাংস্কৃতিক পরিচয় প্রাধান্য পেয়েছে। ৪৭ না হলে ৭১ হতো না। ৪৭ কিন্তু ধর্মীয় পরিচয় হয়েছিল। সেই জন্যই কিন্তু ভাষা প্রশ্নে আমরা একটা ধর্মনিরপেক্ষতার সলিউশন থেকে ৭১ করেছিলাম, এবং রক্ত দিয়ে প্রুফ করেছি আমরা। এবং সেখান থেকে আবার ৭৫-এর মধ্য দিয়ে আবার আরেকটা জায়গায়, বাঙালি জাতীয়তাবাদের জায়গায়, মানে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের জায়গা থেকেও এসছে, তাই না? এই হিস্ট্রির এই বিষয়গুলোর ভেতর দিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। আমি এক্ষেত্রে ৩টা কথা বলে এটাকে সামারি করতে চাই। এটা জাতীয় পরিকল্পনা মনস্তাত্ত্বিকভাবে গড়ে তুলতে হয়। এটা গড়ে তোলে কিভাবে? আপনি গ্রামসি যদি পড়েন, সেটা অনেক সহজ করবে। মানে উপরিকাঠামো, শিক্ষা হচ্ছে উপরিকাঠামো, ধর্ম হচ্ছে উপরিকাঠামো, এবং সংস্কৃতি হচ্ছে উপরিকাঠামো, বেসিক স্ট্রাকচারের বাইরে। সুতরাং এই যে আপনি নাগরিক তৈরির প্রকল্পে আমরা ৫০ বছরে কতটুকু আগিয়েছি, আমরা এক জাতিসত্তার পরিচয়ের কিন্তু নাগরিক তৈরি করতে পারিনি। রাষ্ট্রের এটা একটা ফেলিওর, এবং সেটার সঙ্গে বিনিয়োগ প্রশ্নটা খুব জরুরি। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ৩টি ধারা আমরা বহন করে চলেছি। সুতরাং আমরা একটা কমননেস, জাতিসত্তা আত্মপরিচয় একটা কমননেস তৈরি করতে ফেল করেছি, এটার দায় সবার। দ্বিতীয় হচ্ছে সরকার এবং রাষ্ট্র হিসেবে যে যখনই থাকুক রিজিমে, কালচারের ইনভেস্টমেন্টটার চেয়ে অর্থনৈতিক ইনভেস্টমেন্টটাকে আমরা বড় মনে করেছি। এবং আমাদের বিকাশ পর্বের ভেতরেও এটা খুঁজতে হবে। আমাদের ৪০ দশক থেকে ৭০ দশক পর্যন্ত আপনি একটা দেখবেন যে মধ্যবিত্ত, একটা ক্লাসিক মধ্যবিত্তকে আমরা দেখি, যেখানে শিক্ষা এবং সংস্কৃতির উপর দাঁড়িয়ে যে মধ্যবিত্তের আত্মপ্রকাশটা হয়। কিন্তু আমরা 90-র পরে নিউ লিবারেলিজমের সুযোগে গার্মেন্টস দিয়ে আমরা যখন পয়সা করছি, আমরা যখন প্রবাসী শ্রমিক দিয়ে পয়সা করছি, ব্যবসা বাণিজ্য দিয়ে পয়সা করছি, সো আমাদের সোশ্যোলজিস্টদের এই গভীরে যেতে হবে। সেটা হচ্ছে ইকোনমিক মিডল ক্লাস, যেখানে শিক্ষা এবং সংস্কৃতির আদরটা কমে গেছে, এবং রাষ্ট্রও করছে না, সমাজও করছে না। তার প্রতিক্রিয়ার ফল হচ্ছে এটা। অর্থাৎ আমরা না হয়ে উঠছি বাঙালি, না হয়ে উঠছি আন্তর্জাতিক, না হয়ে উঠছি ধার্মিক। কারণ আমাদের কোথায় জানি একটা লুম্পেনাইজেশন, যেটা আমাদের জাতি গঠন প্রক্রিয়াটা লুম্পেন বুর্জোয়াজি যেরকম আমাদের মাথার উপরে, নেতা যেরকম বুর্জোয়াজির জায়গা থেকে লুম্পেনাইজেশনেরকে তার পদ্ধতি হিসেবে বেছে নিচ্ছে, ব্যাংক লুট করা, তাই না? অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় পয়সা বানানো, এবং সরকারকে, রাজনৈতিক দলকে পয়সা বানানোর মেশিন হিসেবে কাজে লাগানো, যার প্রতিক্রিয়া কিন্তু সমাজে এবং এই সমস্ত উপরিকাঠামোতে পড়তে শুরু করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখি আসলে বিখ্যাত সব লেখক, আপনি যাদের কথা উল্লেখ করলেন এতক্ষণ, অনেক লেখকের কথা দেখি। লেখক কিন্তু একটা জাতি বা একটা জেনারেশন তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তো
এখনকার জেনারেশন যারা, তাদের মধ্যে লেখালেখি বা মানে সেরকম লেখকের নিয়ে আলোচনা কম দেখি আমরা। তার বিপরীতে আমরা দেখি কন্টেন্ট ক্রিয়েটিং বা মোবাইলের প্রতি এক ধরনের মানে বেশি ঝোঁক, অনেক বেশি। তো এটাও কি আমাদের এক ধরনের চিন্তার ক্ষেত্রে প্রভাব ফেলছে না? এটার বাইরে যাওয়াটার সুযোগ সবসময় যে থাকবে আপনার তা না, এটা একটা বৈশ্বিক প্রক্রিয়া। আমরা যখন আলাপ করছি 2030 পরে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হবে, আমাদের শিক্ষা ক্ষেত্রগুলোকে কি আমরা রেডিনেস করেছি এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য, এআই এর জন্য? সো এখানেও কিন্তু আমরা মারাত্মকভাবে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে, আমি একটু অ্যাবস্ট্রাক্টলি বললাম, পিছিয়ে আছি। উই আর নট রেডি ফর হিস্ট্রি। অথচ কিন্তু আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের রেডি করার সুযোগ ছিল জাতি হিসেবে। হ্যাঁ, তো আমাদের বুদ্ধিবৃত্তিকতার দেউলিয়ত্বটা এই জায়গাগুলো সে কথাটা বলে দেয়। আমাদের রাজনীতিতে যেরকম প্লুরালিজমটাকে আমরা প্রাধান্য দিতে পারছি না, কারণ আমরা বিদ্যায়তনের ভেতরে প্লুরালিজমের কাঠামোগত চর্চাটা নেই। আমরা 73-এর বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ব্যক্তির, গোষ্ঠীর, দলের জন্য ব্যবহার করেছি। আমরা জ্ঞানের বিকাশ করে জাতি নির্মাণের জন্য ব্যবহার করতে ব্যর্থ হয়েছি। তার ফলাফলগুলো আমাদের আজকে প্রত্যেক জায়গায় ঘুরতে হচ্ছে। আর রাজনীতিবিদদের গাল দিয়ে আমরা সব সমাধান খুঁজছি। এই যে বুদ্ধিজীবী থেকে সিভিল সমাজের রূপান্তরের ভেতরে আমাদের শিক্ষিত ইন্টেলিজেন্সিয়ারা যে ইন্টারন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যেটা দ্বৈত নাগরিকত্ব পর্যন্ত, এই জায়গাগুলো, এই গভীর জায়গাগুলোতে হাত দেওয়ার সাহস রাজনীতিবিদদের ভবিষ্যতে দেখতে হবে জাতি নির্মাণ প্রশ্নে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে মুভ করতে হবে, একই দিক থেকে কালচারাল আইডেন্টিটি ইস্যুতে নিজেদের এই শক্ত অবস্থানগুলো দেখাতে হবে, এবং আমার বিশ্বাস রাজনীতিবিদরাই সেটা পারে। আমরা যেহেতু আন্তর্জাতিক প্রসঙ্গ কিছুটা টানলেন, আমিও বলতে চাই যে এই যে ইরানে, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে, যার সমাধান পাকিস্তান করার কথা আমরা দেখলাম, আলোচনা চলছে পাকিস্তানের মাধ্যমে এক ধরনের সমাধানে আসা যায় কিনা। তো এই আমরা ইরাক যুদ্ধ যখন হয়েছিল তখন দেখেছিলাম আমাদের বাংলাদেশি যারা, তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া ছিল এই যুদ্ধের বিপক্ষে থাকা, বা মুসলিম কান্ট্রি যুদ্ধ করছে, মানে একটা আক্রান্ত দেশ হিসেবে ইরাকের বেশ সরব ছিল। ইরান যুদ্ধের প্রভাব আসলে আমাদের সামাজিকভাবে কিরকম পড়বে? আমাদের অর্থনৈতিকভাবে তো পড়ছেই, বাট এটার প্রভাব আমাদের জাতিগত জায়গায় কিরকম ভাবে পড়বে? আপনি দেখবেন সাম্রাজ্যবাদ বিরোধিতার, নতুন সাম্রাজ্যবাদ বিরোধিতার যে রাজনীতি, আমাদের সেই রাজনীতি কিন্তু দুর্বল হয়ে গেছে। আমাদের লেফট উইং মেজারেবলি ফেল করেছে, এবং বুদ্ধিভিত্তিকভাবে এই যে জাতিসত্তা, জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক বিকাশের সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ করে রেলেভেন্ট হওয়ার যে বিষয়টা ছিল, সেখানে তাদের ফেল হয়েছে। এই সুযোগে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একটা বিকাশ হয়েছে, অনুকূল পরিবেশ পেয়েছে। তাদের ভেতরেও দেখবেন তারাও কিন্তু গ্লোবালি মানে সম্পৃক্ত, এবং যার প্রভাব কিন্তু কোথাও আমরা প্রতিবাদী হচ্ছি। যেমন ইরাক প্রশ্নে সাদ্দামের ব্যাপারে আমরা দাঁড়াতে পেরেছিলাম, কিন্তু আজকে দেখেন ইরানের প্রশ্নে আমরা দাঁড়াচ্ছি না। সেখানে শিয়া সুন্নি পলিটিক্স, নানা রকম কিছু আছে। এবং আরও একটা যুক্ত করা দরকার, সেটা হচ্ছে ইসরায়েলের যে ক্যাপিটাল, যেটা আমেরিকাকে এই জায়গায় নিয়ে গেছে। এই প্রথমবারের মতো আমেরিকা ইসরায়েলের জন্য যুদ্ধ করছে। এটাও কিন্তু সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ মানুষ, আমরা কিন্তু বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ না, আপনি আমি, আমরাও কিন্তু আজকে বুঝতে পারছি। আপনি দেখেন ইসলামের প্রশ্নে কিন্তু ইরানের পক্ষে আমাদের এখানে বড় ধরনের কোনো ডেমনস্ট্রেশন, শক্তির সমাবেশ হলো না। এটাকে বৈশ্বিক রাজনীতির জায়গা থেকে, স্থানীয় রাজনীতির সমীকরণের জায়গা থেকে পড়তে হবে। অর্থাৎ আমাদের এখানে ধর্মীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া রাজনীতিক শক্তির কেউ কেউ আজকে কিন্তু পশ্চিমা শক্তির মানে দ্বারস্থ হচ্ছে, অনুকূল অনুকম্পা কামী হচ্ছে, অথবা তারাও এদেরকে ব্যবহার করার জন্য ভাবছে। সো এই সমীকরণগুলোর সঙ্গে কিন্তু এই বিষয়টা যুক্ত। আমি আপনাকে ব্যক্তিগত একটা অনুভূতি দিয়ে শেষ করতে চাই। আমার বাবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করেছিলেন, এবং ইরান ইরাকে এই জায়গাটায় গেছিলেন। উনি ব্রিটিশ রেলওয়েতে ছিলেন, মানে ভারতবর্ষের রেলওয়েতে ছিলেন, উনি ডেপুটেশনে গেছিলেন।
সো এই ব্যাবিলনীয় সভ্যতার উনি চাক্ষুষ দেখেছিলেন এবং আমরা কিছুটা ওনার কাছ থেকে শুনেছি। শাহনামা একটা মহাকাব্য। আমি রিসেন্টলি হারিয়ে ফেলেছিলাম, আমার কালেকশনে ছিল না, আমি সংগ্রহ করেছি। এই জন্যে আমরা কি একটা সভ্য জাতির সঙ্গে আমরা একটা অসভ্যতার স্টেজ নাটক দেখছি কিনা? কারণ ট্রাম্প যখন বলেন যে ইরানকে আমি প্রস্তর যুগে পাঠিয়ে ছাড়ব, তখন কিন্তু এটা তৃতীয় মহাযুদ্ধের, এটা বলাটার মধ্য দিয়েই অভিপ্রায়টা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা অলিখিত তৃতীয় মহাযুদ্ধের মধ্যেই আছি। সো এটা সত্যি খুব কঠিন সময় আমাদের বাস্তবতায়, এবং আমাদের সরকার এবং সমাজ উভয় দিক থেকেই আমাদের কিন্তু এই অস্থিরময় সময় নিজেদের অস্তিত্বকে সংঘাতে না জড়িয়ে সমন্বয়ের রাস্তার মধ্য দিয়ে একটা শান্তিবাদী পথ খুঁজতে হবে। আমাদের এই অঞ্চলে ধর্মচর্চায় সুফিজমের যে মূল স্রোতটা আছে, এই স্রোতটা সেই বিষয়টা দেয়। আমি খান জাহান আলীর পরিবারের অংশ, আমি মার্কসিস্ট ছিলাম এবং আছি পদ্ধতি হিসাবে। আমি মনে করি এই যে মাজারের উপর যে হামলাটা হলো, এই হামলাটার ভেতর দিয়েও কিন্তু ইসলাম প্রশ্নে আমাদের বৈশ্বিক সংযোগটা দেখতে হবে। আমরা কি ইসলামের মাধ্যমে যে শান্তির ধর্ম এই অঞ্চলে প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে আমরা সহিংসতার সঙ্গে যুক্ত হব কিনা? আমরা আজকে যেটা গাজাতে হচ্ছে, ভবিষ্যৎ এশিয়া হচ্ছে সভ্যতার অংশ হবে। আমাদের এই অঞ্চলে আরেকটা গাজা যেন আমরা হতে না দেই, যেটা আমরা আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারকে আমরা দেখছি সেই অবস্থা। রোহিঙ্গাদের নিয়ে আমরা তার অংশ হয়ে গেছি। সো ইতিহাসের এই জায়গাগুলোকে বুদ্ধিমত্তার সঙ্গে, কৌশলের জায়গা থেকে জাতীয় আঞ্চলিক স্বার্থে আমরা কতটা গভীরভাবে অ্যাড্রেস করতে পারবো, সেটির পরে কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং এই জনপদের মানুষের অর্থনৈতিক সামাজিক নির্ভর করবে। কিন্তু আমরা একটা খুব কঠিন সময় আছি। এখানে আমি 3টি শব্দ উচ্চারণ করে আপনি শেষের দিকে আসতে চাই: ধৈর্য, সহনশীলতা, পরমত সহনশীলতা। এই 3টিকে আমাদের প্রতিনিয়ত নিজের ব্যক্তিগতভাবে নেতৃত্বের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে বারবার স্মরণ করা উচিত। সংঘাত পথ নয়। সুতরাং একটা সমন্বয়বাদিতার রাস্তা খুঁজতে হবে। রাজনৈতিক স্থায়ী বন্দোবস্তের কথা আমাদের খুঁজতে হবে। আমরা বারবারই পথ হারিয়েছি এবং পথ খুঁজে নিয়েছি। আমি মানুষের উপর আস্থাশীল। স্যার, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসার জন্য। আপনার কাছ থেকে পরে আরো আমরা হয়তো শুনবো, তবে আজকের মতো বিদায় নিতে হতে চান। দর্শক, এই ছিল আমাদের প্রাসঙ্গিকে। ধন্যবাদ আপনাকে, আলাপ করে ভালো লাগলো। দর্শক, এই ছিল আজকের আমাদের প্রাসঙ্গিকে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতো শুভরাত্রি।